ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে আবারও হামলা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হয়তো মজা করেই সেখানে আরও কয়েকবার আঘাত হানতে পারে মার্কিন সেনারা। এছাড়া ইরান সমঝোতা করতে মরিয়া হয়ে আছে বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তার এই মন্তব্যের কড়া সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শুধু মজা করতেই ট্রাম্প যে যুদ্ধ চালাচ্ছেন তাতে মানুষ নিহত হচ্ছে। এছাড়া ইরান সমঝোতা চায়, ট্রাম্পের এমন দাবিও নাকচ করেছেন তিনি। এর মধ্যে ইরানে আরও কয়েক হাজার স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের তেহরান, হামাদান ও ইস্পাহান শহরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। রবিবার তেল আবিব ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক ইসরায়েলি আহত হওয়ার পর এ হামলা শুরু করেছে আইডিএফ। এখন পর্যন্ত ইরানের কয়েক হাজার স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। তিনি বলেছেন, প্রতিদিনই ইরানে হামলা চালানোর নতুন নতুন টার্গেট খুঁজে বের করা হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়, যা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। একই দিন লেবাননের দক্ষিণাঞ্চলে আইডিএফ এর অব্যাহত হামলায় আরও কয়েকজন নিহত হন। এদিকে রবিবার ইরাকের বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইসরায়েলের একটি বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর ও একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্য করে শক্তিশালী ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। এরই মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে আবারও হামলা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হয়তো নিছক মজা করতেই আরও কয়েকবার তিনি খার্ক দ্বীপে হামলা চালাতে পারেন। এ সময় ইরান সমঝোতা করতে মরিয়া হয়ে আছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ট্রাম্প নিছক মজা করতেই ইরানে হামলা চালাচ্ছে। তিনি মজা করে মানুষ হত্যা করছে বলে অভিযোগ তোলেন আরাকচি। এ সময় ইরান সমঝোতায় যেতে মরিয়া বলে ট্রাম্পের দাবিও অস্বীকার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সৃষ্টি ঘটক, ৭১। ইরান যুদ্ধের খবর ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সতর্ক করে বলেছে, যদি কোনো সংবাদ মাধ্যম যুদ্ধের সমালোচনামূলক খবর প্রকাশ করে তাহলে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্টন কার বলেছেন, গণমাধ্যমকে অবশ্যই জনস্বার্থে কাজ করতে হবে। তার দাবি, কিছু মিডিয়া ইচ্ছাকৃতভাবে ভুয়া বা বিকৃত তথ্য ছড়াচ্ছে। তবে এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাজনীতিবিদ ও বাক স্বাধীনতা কর্মীরা। তাদের মতে এটি সরাসরি গণমাধ্যমের স্বাধীনতার উপর চাপ এবং সেন্সরশিপের চেষ্টা। ইরান যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক মাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে মার্ফি সতর্ক করে বলেন, এই যুদ্ধ ইতিমধ্যে এই অঞ্চলকে সহিংসতার চক্রে ঠেলে দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা সম্পর্কে ট্রাম্প অনেক ভুল ধারণা করেছিলেন। এ সময় ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং সিরিয়াও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ইসরায়েলের যৌথ হামলায় ইরানের 400-রও বেশি নারী ও শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র 9/11-এর মতো হামলার ঘটনা ঘটিয়ে ইরানের উপর দায় চাপানোর ষড়যন্ত্র করছে বলে মনে করেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের সাথে যুদ্ধ শেষ হবে। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানের 400-র বেশি নারী শিশু প্রাণ হারিয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, নিহতের তালিকায় 203 শিশুর পাশাপাশি 223 জন নারী রয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র 9/11-এর মতো ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। মূলত এফবিআই এর ক্যালিফোর্নিয়াতে ইরান হামলা চালাতে পারে এমন ধারণার পর এ মন্তব্য করলেন তিনি। অন্যদিকে ইরানের সঙ্গে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। এ সময় তিনি বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে ও দাম কমে যাবে। এবিসি নিউজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুয়েতে ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ওই ঘাঁটি ব্যবহার করে ইতালি।
হামলা পাল্টা হামলার মধ্যেই বন্ধু দেশগুলোর জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের কোনো জাহাজ এখান দিয়ে চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাফাত ইসলাম, ৭১। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে তথ্য দেওয়ার অভিযোগে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার এই তথ্য জানিয়েছে তেহরান পুলিশ। খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগের বিরুদ্ধে লক্ষ্যবস্তুতে হামলার তথ্য সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত স্থানের ভিডিও ধারণ করে পাঠানোর অভিযোগ রয়েছে। তবে ঠিক কখন, কোথায় এবং কাদের গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এর আগে রবিবার ইরানি গণমাধ্যম কয়েকটি প্রদেশ থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর দেয়। বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, উত্তর পশ্চিমাঞ্চলের একটি প্রদেশে সামরিক ও নিরাপত্তা স্থাপনার তথ্য ইসরায়েলকে দেওয়ার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী IRGCর কাছে গোপন তথ্য সরবরাহের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে বাহরাইন কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ছড়িয়ে পড়েছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে গত ২ সপ্তাহে একের পর এক হামলার শিকার হয়েছে বাণিজ্যিক জাহাজ। যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা UKMTO জানিয়েছে, এ সময় অন্তত ১৭টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক সংঘাত এখন সমুদ্রেও নতুন ঝুঁকি তৈরি করছে। বিস্তারিত রিপোর্টে। হামলার ধারাবাহিকতা শুরু হয় ১ মার্চ। সেদিন হরমুজ প্রণালী ও বাহরাইন বন্দরের কাছে ৩টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়। একই দিনে ওমান উপসাগরে MKD বোম নামের একটি জাহাজে হামলায় একজন নিহত হন। এছাড়া পারস্য উপসাগরে আরও একটি জাহাজের খুব কাছেই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনাও ঘটে। ৩ মার্চ ওমান উপসাগরে নোঙর করা ২টি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং একটি বড় মালবাহী জাহাজের কাছে ড্রোন আছড়ে পড়ার ঘটনা ঘটে। ৪ মার্চ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে ২টি জাহাজের ভেতরে বিস্ফোরণ ঘটে। পাশাপাশি কাছাকাছি সাগরে শক্তিশালী আরও একটি বিস্ফোরণ রেকর্ড করা হয়। ৬ মার্চ হরমুজ প্রণালীতে একটি টাগবোটে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পরদিন পারস্য উপসাগরে একটি তেল উত্তোলন মঞ্চে ড্রোন হামলায় কয়েকজন আহত হন এবং দ্রুত কর্মীদের সরিয়ে নেওয়া হয়। ১০ ও ১১ মার্চ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে মোট ৫টি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়। আর ১২ মার্চ পারস্য উপসাগরে একটি কন্টেইনার জাহাজে হামলার পর তাতে ভয়াবহ আগুন ধরে যায়। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের প্রায় ২০% খনিজ তেল প্রতিদিন এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে হামলার ঘটনা অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সাথে যুদ্ধ ঝুঁকি বাড়ায় জাহাজ চলাচলের বিমা ব্যয় বাড়ছে, যার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে পণ্য পরিবহন খরচ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে। চৈতি সরোয়ার, ৭১। মধ্যপ্রাচ্য সংঘাতে মাত্র ১৫ দিনে জ্বালানি রপ্তানি খাতে $১৫০০ কোটি আয় হারিয়েছে উপসাগরীয় দেশগুলো। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সৌদি আরবে। বিশ্লেষকদের মতে এরই মধ্যে দেশটি প্রায় $৪৫০ কোটি রপ্তানি আয় হারিয়েছে। অর্থনীতি সম্পূর্ণভাবে তেলের উপর নির্ভরশীল হওয়ায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ইরাক। সেই সাথে $বিলিয়ন রাজস্ব ঘাটতির মুখে পড়েছে কুয়েত ও বাহরাইনও। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। মাত্র ১৫ দিনে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি খাতে ক্ষতি হয়েছে $১৫০০ কোটি বেশি। আর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বিশ্বের অন্যতম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে। সাধারণত এই পথ দিয়ে প্রতিদিন প্রায় $১২০ কোটি মূল্যের তেল, গ্যাস ও জ্বালানি পরিবহন হতো। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরানি হামলার আশঙ্কা এবং আকাশচুম্বী বিমা খরচের কারণে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে পারস্য উপসাগরে আটকা পড়ে আছে লাখ লাখ ব্যারেল জ্বালানি। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব। পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেনজির হিসাব অনুযায়ী এরই মধ্যে দেশটি প্রায় $৪৫০ কোটি রপ্তানি আয় হারিয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় লোহিত সাগর হয়ে তেল রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে সৌদি কর্তৃপক্ষ। অন্যদিকে অর্থনীতি প্রায় পুরোপুরি তেলের উপর নির্ভরশীল হওয়ায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ইরাক। রপ্তানি বন্ধ থাকায় দেশটির সরকারি রাজস্বে ধস নেমেছে। এছাড়া LNG উৎপাদন বন্ধ থাকায় কাতার এনার্জি এরই মধ্যে প্রায় $৫৭ কোটি রাজস্ব হারিয়েছে। সেই সাথে কুয়েত ও বাহরাইনও কয়েক $1 বিলিয়ন রাজস্ব ঘাটতির মুখে পড়েছে।
জ্বালানি বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্যমতে বর্তমানে প্রায় $10.7 বিলিয়ন মূল্যের তেল ও এলএনজি জাহাজে বোঝাই অবস্থায় হরমুজ প্রণালীর ভেতরে আটকা পড়ে রয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তির কারণে অনেক ক্রেতা অগ্রিম অর্থ দিলেও সময়মতো সরবরাহ না পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ছে। বিশ্লেষকদের মতে তেল উৎপাদনকারী দেশগুলো হয়তো দীর্ঘমেয়াদে উচ্চ দামের কারণে কিছু ক্ষতি পুষিয়ে নিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত এর সবচেয়ে বড় মাসুল দিতে হবে বিশ্বজুড়ে সাধারণ মানুষ এবং শিল্প খাতকে, যাদের এখন জ্বালানি কিনতে হবে কয়েক গুণ বেশি দামে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ফিলিস্তিনে আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। মিশরের একমাত্র সংযোগস্থল রাফা ক্রসিং বন্ধ করে দেয়ায় গাজা জুড়ে দেখা দিয়েছে মানবিক সংকট। একদিকে নিরাপত্তা ঝুঁকির কথা বলে ইসরায়েলি বাহিনী পবিত্র আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে, বাতিল করেছে জুম্মার নামাজও। দেওয়ান মুবাশশিরা হোসেনের আরও একটি রিপোর্ট। বিশ্ব রাজনীতির দৃষ্টি যখন মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে, ঠিক সেই সময়ই নীরবে কিন্তু ভয়াবহভাবে বাড়ছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অত্যাচার। অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে থেমে নেই হামলা, সামরিক অভিযান বা অবৈধ বসতি স্থাপনকারীদের তাণ্ডব। ইরান যুদ্ধ শুরুর পরপরই গত ১ মার্চ গাজার সঙ্গে মিশরের একমাত্র সংযোগস্থল রাফা ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েল। ফলে মানবিক সহায়তা প্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সীমান্ত বন্ধের খবর ছড়িয়ে পড়তেই গাজাবাসীর মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকটের তীব্র আতঙ্ক। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করে বলেছে, গাজায় অন্তঃসত্ত্বা এবং দুরারোগ্য রোগে আক্রান্ত অনেক নারী ন্যূনতম চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন, যা তাদের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এরই মধ্যে দীর্ঘদিনের অবরোধের কারণে জ্বালানি ও রান্নার গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে। গাজায় প্রয়োজনের তুলনায় জ্বালানি সরবরাহ এখন প্রায় নেই বললেই চলে। এদিকে পশ্চিম তীরেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বলে ইসরায়েলি বাহিনী পবিত্র আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে এবং জুম্মার নামাজ বাতিল করেছে। প্রায় ১০ দিন ধরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রবেশপথগুলো। চলাচলের সতর্কতা জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর মধ্যে বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে সশস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী একই সময় থেকে পশ্চিম তীরেও ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় ১,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। আফগানিস্তানের অভ্যন্তরে রাতভর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সফলভাবে আফগান সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি ইসলামাবাদের। পাকিস্তানের সংবাদ মাধ্যম পিবিটি জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী দক্ষিণ কান্দাহার প্রদেশে আফগান সামরিক স্থাপনা ধ্বংস করেছে। পাকিস্তানের দাবি, এসব স্থাপনা আফগান তালেবান এবং সন্ত্রাসীরা নিরপরাধ পাকিস্তানি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। আরও একটি হামলায় কান্দাহারে একটি সুড়ঙ্গে আঘাত হানে পাকিস্তানি বাহিনী। আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগগুলো নিরসন না করা পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ৯৮তম অস্কার আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ছিনে নিল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সিনার্স সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান এবং হ্যামলেট সিনেমার জন্য জেসি বাকলি জিতে নেন সেরা অভিনেত্রী পুরস্কার। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমায় অনবদ্য অভিনয় করে শন পেন সেরা পার্শ্ব অভিনেতা এবং ওয়েপন্স সিনেমার জন্য অ্যামি ম্যাডিগান জিতলেন সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার। এরই মধ্যে ১৬টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়া ভ্যাম্পায়ার হরর সিনার্স জিতল সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার। রাজনৈতিক থ্রিলার ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ঘরে তুলল অ্যাডাপ্টেড সেরা চিত্রনাট্য, সেরা ভিজুয়াল ইফেক্টস এবং সেরা পরিচালকের পুরস্কার। বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত আসর। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর ১:০০ আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।